তোমাকে যদি শুধু খাবার খেতে দিই আর তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে দিই, তাহলে তুমি বেঁচে থাকতে পারবে? এই প্রসেসটাকে আমরা বলছি শ্বসন। শ্বসন কাদের দেহে ঘটে? অনলাইন যারা ডেলিভারি করে, ধরো ফ্লিপকার্টের একটা ডেলিভারি করে, ফ্লিপকার্ট হাবটা কোনটা? ফুসফুসের এই অ্যালভিওলাই, এখানে প্রচুর প্রোডাক্টস রয়েছে। প্রোডাক্ট কি? অক্সিজেন। এবার ডেলিভারি কারা করবে? তোমার পাশে বসে একজন ধূমপান করছে, তাতে তোমার কি কি ক্ষতি হচ্ছে? তুমি সিগারেট না খেয়েও বা ধূমপান না, এই জায়গায় একটা ফুসফুস অবস্থিত, এই জায়গায় একটা ফুসফুস অবস্থিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের বর্ণালী ম্যাম আবারও হাজির হয়ে গেছে তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য। আর তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই সিরিজ কিন্তু চলছে। তো এটা তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাই প্রত্যেককে বলবো একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখবে, কারণ আজকে দেখতেই পাচ্ছ কোন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমাদের শ্বসন ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, এই যে রুটিন দেখতে পাচ্ছ, তো এই রুটিন ওয়াইজ কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে এবং এই চ্যাপ্টারগুলোর কিভাবে আমরা কমপ্লিট করাচ্ছি? কনসেপ্ট উইথ কোশ্চেন। তোমরা কিন্তু এই এক জায়গায় সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, কনসেপ্ট, কোশ্চেন, তার সাথে সলিউশন, তিনটে জিনিস একই সিরিজে। তো আজকে শ্বসন চ্যাপ্টার হচ্ছে, তো নেক্সট দিন ডেট এখানে দেওয়াই রয়েছে, 22 তারিখে পুষ্টি, 30 তারিখে সংবহন এবং 5 তারিখে রেচন। তো তোমাদের এইভাবে সেকেন্ড সামেটিভের আগে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তাই প্রত্যেককে বলছি যে এই যে সিরিজটা কোনো ভিডিও কিন্তু মিস করবে না, কারণ এটা তোমাদের একদম প্রিপারেশনকে কমপ্লিট করে দেবে, একদম দারুণ করে দেবে। তো চলো আমরা একদমই দেরি করবো না, শ্বসন সম্পর্কে আমরা জানবো একটা ব্রিফ আইডিয়া। আচ্ছা, প্রথমেই বলে রাখি প্রত্যেকে একটু ধৈর্য সহকারে শুনবে, কারণ হয়তো অনেকের অনেক ব্যাকলগস থাকতে পারে, অনেকের মনে হতে পারে যে এই চ্যাপ্টারটা তো আমি কিছুই পারি না, আমি কি তাহলে প্রশ্নগুলো পারবো? তোমরা যারা এই চ্যাপ্টারটা রেডি তাদের জন্য এটা হেল্পফুল। যাদের মনে হচ্ছে আমার রিভিশন করা দরকার, আমি অনেক কিছুটা ভুলে গেছি, তাদের জন্যও হেল্পফুল। যাদের মনে হচ্ছে আমি কিচ্ছু পারি না, তাদের জন্য এই ক্লাসটা একদম হেল্পফুল। তো এখানে এমনভাবে কনসেপ্টটা আমি ডিটেলে ক্লিয়ার করব যাতে তোমাদের কোনো জায়গায় কোনো রকম কোশ্চেন করতে কোনো অসুবিধা না হয়, আর খুব ইজিলি আমরা বুঝবো। তো সুতরাং কোনো সমস্যাই নেই, এত ইজিলি বোঝাবো, তোমরাই বলবে যে কমেন্টে ম্যাম দারুণ বুঝতে পেরেছি। চলো তো স্টার্ট করা যাক শ্বসন চ্যাপ্টার। তো শ্বসনের ধারণা, শ্বসন বলতে কি বোঝায়? তো এর আগে আমরা সালোক সংশ্লেষ চ্যাপ্টার পড়েছি, যেখানে উদ্ভিদ কি করছিল? উদ্ভিদ সূর্যের আলোকে কাজে লাগিয়ে সে খাদ্য উৎপাদন করছিল, মানে গ্লুকোজ জাতীয় খাদ্য। তো আমরা ধরো খাবার টাবার খেয়েছি, খাবার খাওয়ার পর আমাদের কি, খাবারটা খাই কেন? আমরা খাবার খেয়ে থাকি আমাদের শক্তি তৈরির জন্য বা এনার্জি তৈরির জন্য। সাপোজ ধরো এই যে আমরা চলাফেরা করছি, কথা বলছি, যে কোনো কাজকর্ম করছি, তো এগুলো করতে গেলে আমাদের শক্তির প্রয়োজন হয়। তো শক্তি আমরা কখন পাবো? শক্তি কার থেকে পাবো? দেখো, তো প্রত্যেকে আমরা খাবার খেয়ে থাকি, কারণ খাবার কেন খাবো? খাবার থেকে আমরা শক্তি পাই। তো খাবার থেকে অ্যাকচুয়ালি শক্তি তৈরি হয় কি করে? তো এটা প্রশ্ন আসতে পারে। তো এই যে খাবারটা খাচ্ছি, খাবার থেকে শক্তি তৈরির প্রসেসটাকেই আমরা বলি শ্বসন বা রেসপিরেশন। তো আমাদের প্রত্যেকের কোষের মধ্যে কি ঘটনা ঘটে? ধরো আমাদের প্রত্যেকের কোষে, আচ্ছা কোষেরও আগে যদি আমি প্রবেশ করি একদম শুরু থেকে, ধরো তুমি খাবারটা খেলে, ঠিক আছে, খাবারটা ধরো তুমি খাচ্ছ, খাদ্য কি ধরনের খাদ্য? খাদ্যটাকে চলো আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য হিসেবে ধরি। গ্লুকোজ জাতীয় খাদ্য, তাহলে সেই খাদ্যটা কি? C6H12O6, তাই তো? এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ জাতীয় খাদ্য। এবার এই খাবারটা তুমি খাচ্ছ, মানে খাদ্য কোথা দিয়ে যাচ্ছে? আমাদের মুখ দিয়ে, গ্রাসনালী দিয়ে পাকস্থলিতে গেল। পাকস্থলিতে যাওয়ার পর কি হবে? খাবারটা ডাইজেস্ট হয়। কি হয়? ডাইজেস্ট হয়, মানে যে খাবারটা তুমি খেলে তার কণাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে গেল। কারণ আমরা খাবার এই কারণেই খাই, খাবারটাকে প্রত্যেকটা কোষে আমাদের পৌঁছতে হবে, মাথা থেকে পা পর্যন্ত যত কোষ রয়েছে, আমাদের স্কিন যত কোষ রয়েছে, সমস্ত কোষে খাবার পৌঁছতে হবে। এবার তুমি তোমার হাতের স্কিনকে তো খাবার খাওয়াতে পারবে না, তাই না? তোমাকে সেই খাবারটা কিন্তু মুখ দিয়েই খেতে হবে। কিন্তু সেই খাবারটা আমাদের পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে? পাকস্থলী থেকে ডাইজেস্ট হচ্ছে। ডাইজেস্ট মানে কি?
ডাইজেস্ট মানে তুমি যে বড় খাবার কণাটা খেয়েছো সেটাকে আরো ছোট 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 টুকরো কণায় পরিণত করা। কারণ একটা ভাতের দানা আর তোমার একটা কোষ তো খালি চোখে দেখতে পাওয়া যায় না, তার মানে কত ছোট। তো সেখানে তুমি ওই বড় দানাযুক্ত খাবার তো প্রবেশ করাতে পারবে না, তাহলে খাবারগুলোকে খুব ছোট ছোট হতে হবে। তো সেই ডাইজেশনটাই হয় আমাদের স্টামাক মানে পাকস্থলী, আর পাকস্থলীর পরে আর একটা অংশ রয়েছে ক্ষুদ্রান্তে। তো এই জায়গায় ডাইজেস্ট তো হয়ে গেল, একদম এত ছোট ছোট কণা তৈরি হয়ে গেল যেগুলো আমাদের কোষে এবার প্রবেশ করতে পারে। তাহলে এই রকম ডাইজেস্টিভ খাবার ক্ষুদ্রান্ত থেকে কোথায় চলে গেল? রক্তবাহে চলে গেল। তাহলে আমাদের এই যে পাকস্থলী ছিল, পাকস্থলী থেকে এই ধরো ক্ষুদ্রান্ত, তাহলে ক্ষুদ্রান্তের আশেপাশে যে রক্তবাহগুলো রয়েছে, ধরো এর আশেপাশে যে রক্তবাহ বইছে, তাহলে খাদ্য কি হচ্ছে? খাদ্যের কণা এইখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় রক্তবাহে প্রবেশ করলো। আর রক্ত কি করবে? একটু অফ করো তো, একটু পজ করো। তো খাদ্যটা এখানে রক্তের মধ্যে প্রবেশ করছে, আর রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে এই যে রক্তের মাধ্যমে খাদ্য দেহের সকল কোষে পৌঁছে যায়, দেহের সকল কোষে পৌঁছে যায়। ঠিক আছে, কারণ রক্ত কি করবে? আমাদের দেহে সংবহন করে, সারা দেহে ছড়িয়ে যাবে। তো সারা দেহে ছড়িয়ে যাওয়ার পর রক্তের মধ্যে থাকা যে খাবারগুলো সেগুলো প্রত্যেকটা কোষে প্রবেশ করতে করতে যাবে। তো এইবার কোষে খাবার তো পৌঁছে গেল, কোষে কি হলো? এই ধরো আমাদের কোষ, ঠিক আছে, এটা একটা কোষ যেখানে রক্ত থেকে খাবার প্রবেশ করেছে। ঠিক আছে, রক্তের মাধ্যমে খাবার প্রবেশ করেছে মানে C6H12O6 গ্লুকোজ কোষে প্রবেশ করেছে। আচ্ছা, তোমাকে যদি শুধু খাবার খেতে দিই আর তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে দিই, তাহলে তুমি বেঁচে থাকতে পারবে না, তাই তো? আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য শুধু খাবার না, আমাদের অক্সিজেনও প্রয়োজন। আমরা বাতাস থেকে অনবরত কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি বা অক্সিজেন গ্রহণ করছি। তো সেই অক্সিজেন গ্রহণ করার পর সেই অক্সিজেন কোথায় যাচ্ছে? আমাদের শ্বাসনালী দিয়ে কোথায় প্রবেশ করছে? আমাদের ফুসফুসে প্রবেশ করছে, তাই তো? তো ফুসফুসের মধ্যে গিয়ে সেই ফুসফুস থেকে শ্বাসবায়ু কোথায় চলে যাচ্ছে? ধরো আমাদের যে ফুসফুস রয়েছে, এটা ধরো আমাদের ফুসফুস। তো এখানে ফুসফুসের আশেপাশে যে রক্তবাহগুলো প্রেজেন্ট রয়েছে, সেই রক্তবাহে কি হচ্ছে? অক্সিজেন ফুসফুস থেকে এই রক্তবাহে প্রবেশ করছে। আর অক্সিজেন রক্তবাহে প্রবেশ করছে মানে রক্তর কাজ কি? যেমন খাদ্যগুলোকে কোষে পৌঁছে দিয়েছিল, তেমন রক্ত কি করবে? অক্সিজেনকেও প্রত্যেকটা কোষে পৌঁছে দেবে। ঠিক আছে, প্রত্যেকটা কোষে পৌঁছে দিল। তো এইভাবে খাদ্য আর অক্সিজেন আমাদের সমস্ত কোষে পৌঁছে গেল। বাস, এই দুটোই আমাদের দরকার ছিল। তো অক্সিজেন কি করবে? খাবারটাকে ভাঙবে, খাবারটাকে ভেঙে অর্থাৎ খাবারকে জারিত করে তিনটে জিনিস উৎপন্ন করবে। এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, এক হচ্ছে জল উৎপন্ন করবে, আর ভীষণ প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এটিপি। বলো এটিপি আবার কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এর ফুল ফর্ম আমরা জানি। তো এটিপি হচ্ছে মেন সোর্স অফ এনার্জি, আমাদের শক্তির উৎস হচ্ছে এটিপি। দেখবে আমরা কোষ পড়ার সময় বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়া একটা কোষ অঙ্গাণু, সেই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলেছিলাম কোষের শক্তিঘর বলা হয়। কেন শক্তিঘর বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই তো এই শ্বসন প্রক্রিয়াটা ঘটবে। এই যে কোষের মধ্যে দেখাচ্ছি, কোষের মধ্যে তো অনেকগুলো অঙ্গাণু থাকে, তো কোষের মধ্যে এক্সাক্ট কোথায় এই শ্বসন প্রক্রিয়াটা ঘটছে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঘটছে, এবং সেখানে প্রচুর পরিমাণে এই এটিপি উৎপন্ন হচ্ছে, যেটার জন্য আমরা শক্তি বা এনার্জি পেয়ে থাকছি। ঠিক আছে, তো আলটিমেটলি এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলে থাকি শ্বসন। এই প্রসেসটাকে আমরা বলছি শ্বসন। শ্বসন কাদের দেহে ঘটে? উদ্ভিদ প্রাণী সকলের দেহে শ্বসন প্রক্রিয়া কিন্তু ঘটবে। তবে এই শ্বসন হতে গেলে যেটা আমরা দেখলাম যে অক্সিজেনকে গ্রহণ করাটা খুব প্রয়োজনীয়, আর এদিকে খাদ্য গ্রহণ করাটা প্রয়োজনীয়। তো খাদ্য কিভাবে গ্রহণ হচ্ছে, কিভাবে ডাইজেস্ট হচ্ছে, সেটা আমরা পড়বো এর পরবর্তী চ্যাপ্টার, পুষ্টি চ্যাপ্টারে। আর আজকে আমরা যেটা পড়বো এই শ্বসন চ্যাপ্টার পড়তে গিয়ে, যে এই অক্সিজেনটা কিভাবে আমরা গ্রহণ করছি, কিভাবে ফুসফুসে গিয়ে পৌঁছচ্ছে,
ফুসফুস থেকে কিভাবে কোষে যাচ্ছে সেই সমস্ত প্রসেসটাও কিন্তু আমাদের আজকের এই চ্যাপ্টারের মধ্যে দেখতে হবে। ঠিক আছে, তাহলে শ্বসনের ধারণাটুকু আমরা পেলাম। তাহলে মানবদেহে ফুসফুসে কিভাবে শ্বাসক্রিয়া হয়, তাহলে দেখো শ্বসন আর শ্বাসকার্য এই দুটো টার্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। শ্বসন মানে কি বললাম, কোষের মধ্যে খাবার অক্সিজেন দ্বারা জারিত হবে, কার্বন ডাই অক্সাইড জল শক্তি উৎপন্ন হবে, এটা শ্বসন। শ্বাসকার্য কি, শ্বাসকার্য বা ব্রিদিং, আমরা বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করছি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, তাই না? কারণ এই যে কোষীয় শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড, এটা আমার দরকার আছে? দরকার নেই। তো এটা আবার উল্টো পথে, যে পথে অক্সিজেন এসেছিল সে পথে কার্বন ডাই অক্সাইড আবার ফুসফুসে চলে যাবে, গিয়ে ফুসফুস থেকে কি হবে, উল্টো পথে ব্যাক আসবে। তো এই জন্য অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড বর্জন, এইটা কিন্তু হতেই থাকে। তো এই যে প্রসেসটা অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড নির্গমন, এটাকেই বলা হয় ব্রিদিং। এটাকে কি বলা হচ্ছে, ব্রিদিং। তাহলে ফার্স্টে কি হবে, ফার্স্টে শ্বাসকার্য হবে। ঠিক আছে, শ্বাসকার্য বা ব্রিদিং। তাহলে ব্রিদিং আমরা কাকে বলছি, ধরো অক্সিজেন গ্রহণ, অক্সিজেন গ্রহণ আর কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড নির্গমন, এই যে প্রসেসটা এটাকে আমরা কি বলছি, ব্রিদিং বলছি। ঠিক আছে, চলো এবার অক্সিজেন প্রবেশ করার পর কি কি ঘটে। এই যে আমাদের নাসা ছিদ্র, এখানটা নাসা ছিদ্র, এখান থেকে এই রকম অংশ রয়েছে আর এটা মুখের সাথে কানেক্টেড। প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের চিনতে হবে, আগে ভালো করে দেখবে। তো এই জায়গায় একটা জিনিস রয়েছে, এরকম একটা ঢাকনা সদৃশ অংশ দেখতে পাওয়া যায়। আর ঢাকনাটা কার ঢাকনায় থাকে, এইরকম একটা অংশ এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো একদম ওপর থেকে স্টার্ট করতে করতে আসছি কি কি আছে। এই যে অংশটা, এটাকে কি বলা হয়, এটাকে আমরা বলছি নাসা ছিদ্র বা নাসারন্ধ্র, যেটা খুশি বলতে পারি, বহির নাসারন্ধ্র বা বহির নাসা ছিদ্র। ঠিক আছে, এখান থেকে এর ভেতরের যে অংশটা এটাকে বলা হয় নাসা প্রকোষ্ঠ, নাসা গহ্বর অথবা নাসা প্রকোষ্ঠ, যেটা খুশি আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে এই যে অংশটা, এই যে অংশটা এটাকে বলা হয় অন্তঃনাসারন্ধ্র, অন্তঃনাসারন্ধ্র। অন্তঃনাসারন্ধ্রের পরে এই জায়গাটুকু কোথা থেকে কতটা, এইখান থেকে অন্তঃনাসারন্ধ্রের পর থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয় গলবিল। এই অংশটাকে কি বলা হচ্ছে, গলবিল। আর গলবিলকে কটা অংশে ভাগ করা যায়, তিনটে অংশে ভাগ করা যায়। কি কি, এই যে হোয়াইট কালারে যেটুকু দেখিয়েছি এটা হচ্ছে যেহেতু নাকের সাথে কানেক্টেড তাই এটাকে বলা হয় নাসা গলবিল। ঠিক আছে, এটাকে বলা হয় নাসা গলবিল। এই যে স্কাই কালারের অংশটা এটা মুখের সাথে কানেক্টেড, দেখতে পাচ্ছ যে মুখ, মুখের সাথে কানেক্টেড তাই এটাকে বলা হয় মুখগলবিল, মুখগলবিল। আর তারপরে যে গ্রিন কালারের অংশটা দেখছো এটা আমাদের এই যে স্বরথলি, এখানে এই জায়গাটাই ভোকাল স্যাকের সাথে থাকে তাই জন্য এটাকে বলা হয় স্বরগলবিল, এটাকে বলা হচ্ছে স্বরগলবিল। তো এই তিন রকমের গলবিল রয়েছে। গলবিলের পরে দুটো অংশে জিনিসটা ভাগ হয়ে যায়। কি কি, দুটো নালী পথে জিনিসটা ভাগ হয়ে গেল। এই যে রেড কালারের পেছনে একটা নালী চলে গেল, এই নালীটাকে বলা হয় গ্রাসনালী। আমাদের এখানে গ্রাসনালীর কাজ নেই, কারণ গ্রাসনালী দিয়ে কি যায়, খাবার যাবে। ধরো এখান থেকে এই যে অক্সিজেনটা প্রবেশ করলো, অক্সিজেনটা প্রবেশ করার পর এই পথে আসছে নাসাগহ্বর, অন্তঃনাসারন্ধ্র দিয়ে ঢুকলো, গলবিল দিয়ে এসে অক্সিজেন কোথায় যাবে, অক্সিজেন কিন্তু আমাদের পেটে যাবে না, কারণ গ্রাসনালীর পর পাকস্থলী রয়েছে, অক্সিজেন পেটে যাবে না, অক্সিজেন আসবে ফুসফুসে। তো যখন আমরা শ্বাস নিই তখন এই যে গোলাপি রঙের ঢাকনাটা দেখছো না, এটাকে বলা হয় এপিগ্লটিস। এটাকে কি বলা হয়,
এপিগ্লটিস। কেমন হয় বিষয়টা? এইরকম, এরকম ধরো ঢাকনাটা বন্ধ রয়েছে, ঠিক আছে, ঢাকনাটা বন্ধ রয়েছে, ঢাকনাটা পরে কি হয়ে যাবে, এরকম ওপেন হয়ে যাবে। তাহলে কেমন দেখতে হয় এই জায়গাটায়? তাহলে এটার ঢাকনা বন্ধ ছিল, তো ঢাকনাটা যখন খুলে যাচ্ছে তখন এরকম হচ্ছে, বুঝতে পেরেছো? এখান থেকে এই জিনিসটা হচ্ছে যখন কি আসছে, অক্সিজেন এন্টার করছে যখন, তখন এই ঘটনাটা ঘটে। তাহলে এপিগ্লটিস খুলে গেল, এপিগ্লটিস খুলে গেলে এই যে স্বরথলির যে অংশটা খুলে গেল, এই ছিদ্রটাকে বলা হচ্ছে কি, গ্লটিস। এই ছিদ্রটাকে কি বলা হচ্ছে, যে এপিগ্লটিস সরে যাওয়ার পর ছিদ্রটাকে বলা হচ্ছে গ্লটিস, ঠিক আছে? তাহলে এই গ্লটিসের মধ্যে দিয়ে অক্সিজেন কি হলো, ঢুকে গেল। অক্সিজেন প্রবেশ করার পর এই যে আপেলের মতন যে অংশটা রয়েছে, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র। ওই ষড়যন্ত্র না যে অন্যের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি, তা নয়। এটা হচ্ছে আমাদের এখানে ভোকাল স্যাক প্রেজেন্ট থাকে, স্বরথলি প্রেজেন্ট থাকে এখানটা, ঠিক আছে? তো এটাকে ল্যারিংস বা স্বরথলি বা স্বরযন্ত্র এগুলো কিন্তু বলা হয় এখানে, ঠিক আছে? এখানে এইখানটাই আমাদের সাউন্ড তৈরি হয়, যে কথা বলছি সাউন্ড তৈরি হচ্ছে। এই স্বরযন্ত্রের মধ্যে কি এক ধরনের পর্দা রয়েছে, যে পর্দার মধ্যে আমাদের এই যে বায়ুর কম্পাঙ্ক ওঠানামা করে, সেই জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম সাউন্ড তৈরি হয়, ওটাকে বলা হয় ভোকাল স্যাক। তো আমাদের এইখানে ভোকাল স্যাক প্রেজেন্ট রয়েছে, ষড়যন্ত্র। তো এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এরপরে এই যে হলুদ রঙের লম্বা যে নালীটা দেখতে পাচ্ছ, এই যে নালীটা, এই নালীটাকে কি বলা হচ্ছে, ট্রাকিয়া। এই নালীটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী, এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ঠিক আছে? তো ট্রাকিয়ার মধ্যে বাইরে থেকে এরকম ট্রাকিয়াল রিং দেখতে পাওয়া যায়, এরকম ধরনের রিং প্রেজেন্ট, বলতে পারো ডিজাইন করে দিয়েছে ভগবান, তাই না? আচ্ছা, তো ট্রাকিয়া কি করে, এরপরে দুটো শাখায় ভাগ হয়ে যায়। এই শাখা দুটোকে কি বলা হচ্ছে, শাখা দুটোকে বলা হয় ব্রঙ্কাস, ঠিক আছে? শাখা দুটোকে বলা হয় ব্রঙ্কাস। তারপরে এই ব্রঙ্কাস থেকে আরো শাখা প্রশাখা তৈরি হবে, প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে সেকেন্ডারি ব্রঙ্কাস, ঠিক আছে, টারশিয়ারি, এরকম বিভিন্ন ধরনের শাখা প্রশাখায় ভাগ হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের শাখা প্রশাখায় ভাগ হয়ে যাচ্ছে। এক সাইডেই দেখাচ্ছি। তো এই যে শাখা প্রশাখাগুলো, এগুলোকে কি বলা হচ্ছে, ব্রঙ্কিয়ল। ব্রঙ্কাস আরো শাখা প্রশাখায় বিভক্ত হওয়ার পর এগুলোকে কি বলা হচ্ছে, ব্রঙ্কিয়ল। আর এই ব্রঙ্কিয়লের শেষে কি আছে, এই ব্রঙ্কিয়লের শেষে এরকম আঙুরের থোকার মতন বেশ কিছু অংশ দেখতে পাওয়া যায়। এই অংশগুলোকে কি বলা হয়, বায়ুথলি বা অ্যালভিওলাই। এগুলোকে কি বলবো আমরা, বায়ুথলি অথবা অ্যালভিওলাই, ঠিক আছে? বায়ুথলি অথবা অ্যালভিওলাই। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি অক্সিজেন কি করছে, আচ্ছা এটাকে ঘিরেই কিন্তু ফুসফুসটা থাকে, সেটাও দেখিয়ে দিই। ফুসফুস কিভাবে রয়েছে, বায়ুথলি যদিও বেরিয়ে গেছে, বেরোবে না, ঠিক আছে, ফুসফুসের সাথে থাকে। চলো পুরোটা ঠিকঠাক করে দেখিয়ে দিই, এই জায়গা থেকে ফুসফুসটা স্টার্ট করি, তাহলে ঠিক হবে। ঠিক আছে, এই দিকে একটা ফুসফুস, ওই দিকে একটা ফুসফুস, মানে এখানে আর একটা এরকম ফুসফুস কিন্তু প্রেজেন্ট রয়েছে, দুটো ফুসফুস থাকে। ফুসফুসের স্ট্রাকচার আমরা আবার দেখছি পরে। তো আমরা যে পথটা দেখলাম, যে পথে বায়ু ভেতরে প্রবেশ করছে, বায়ু তাহলে কোন পথে ভেতরে প্রবেশ করছে, চলো আমরা পরপর লিখি। তাহলে বায়ু কোথা দিয়ে প্রবেশ করছে, একদম ফার্স্টে হচ্ছে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র, এই পথটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? বহির্নাসারন্ধ্রের পর নাসা প্রকোষ্ঠ, নাসা প্রকোষ্ঠ, নাসা প্রকোষ্ঠের পর কোথায় চলে যাচ্ছে, অন্তর্নাসারন্ধ্রে চলে যাচ্ছে। তাহলে অন্তর্নাসারন্ধ্র, ঠিক আছে? অন্তর্নাসারন্ধ্রের পরে কি আসছে,
গলবিল, একবারই লিখে দেবো, তিনটে লেখার দরকার নেই। গলবিল, গলবিলের পর কোথায় চলে আসছে? গ্লটিস, ছিদ্র দিয়ে অক্সিজেনটা ঢুকছে, তাই তো? এই যে এই ঢাকনাটা খুলে যাবে, গলবিল থেকে শ্বাসবায়ু কোথায় ঢুকবে? এখানে প্রবেশ করবে। তাহলে গলবিলের পর চলে আসছে গ্লটিস বা শ্বাস ছিদ্রও কিন্তু বলা হয় এটাকে বাংলায়, ঠিক আছে? গ্লটিসের পর ল্যারিংস বা ষড়যন্ত্র, তাহলে এখানে আমরা ষড়যন্ত্র লিখলাম। ষড়যন্ত্রের ইংলিশ নাম হচ্ছে ল্যারিংস। ষড়যন্ত্রের পরে চলে আসছে কোথায়? ট্রাকিয়া বা শ্বাসনালীতে, তাহলে ট্রাকিয়া। ট্রাকিয়া, ট্রাকিয়ার পর কোথায় চলে আসলো? ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিয়ল, তাহলে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পর ব্রঙ্কিয়ল। ব্রঙ্কিয়লের পর কোথায় চলে যাবে? ব্রঙ্কিয়লের পর অ্যালভিওলাই বা বায়ুথলি, বায়ুথলি অথবা অ্যালভিওলাই এখানে প্রবেশ করলো। তারপরে অ্যালভিওলাই থেকে পরবর্তীকালে এটা আমি ফুসফুসও লিখতে পারি, বায়ুথলি তো ফুসফুসের মধ্যে রয়েছে, বায়ুথলি অর্থাৎ এখানে ফুসফুস লিখে দিলাম, ফুসফুসে প্রবেশ করে গেছে। তো ফুসফুস থেকে পরবর্তীকালে কোথায় চলে যাবে? রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে চলে যাবে। তো প্রশ্ন আসতে পারে এখান থেকে যে বাইরে থেকে, পরিবেশ থেকে ফুসফুস পর্যন্ত অক্সিজেন বা বায়ুর যে পথ, সেই পথটা রেখাচিত্রের মাধ্যমে লেখো। তোমাকে এই যে রেখাচিত্রটা, এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আশা করি ছবিটা দেখে বুঝতে পেরেছো এখান থেকে কিভাবে শ্বাসবায়ু প্রবেশ করছে। আর যখন আমরা খাবার খাই না, তখন কিন্তু এই গ্লটিস, এপিগ্লটিস দিয়ে ঢাকনাটা বন্ধ থাকে, যাতে খাবার আমাদের শ্বাসনালীতে না ঢুকে যায়। ওই জন্য বলে কথা বলার সময় অনেক, খাওয়ার সময় অনেক সময় কথা বলতে নেই বা হাসতে নেই। যদি হাসো বা কথা বলো তাহলে কি হয়? বায়ু প্রবেশ করছে, তো তার ফলে এপিগ্লটিস খোলা থাকতে পারে, এবং খাবার যদি কোনোভাবে শ্বাসনালীতে ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের শ্বাস বন্ধ হয়ে, মানে এই যে শ্বাসবায়ুর পথ যদি অবরুদ্ধ হয়ে যায় খাবারের মাধ্যমে, তখন কিন্তু আমাদের শ্বাস অবরোধ হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? তো এই জন্য খাবার সময় অতিরিক্ত কথা বলা বা হাসাহাসি করা এগুলো কিন্তু উচিত নয়। তো খাবার যখন খাই আমরা, তখন এপিগ্লটিস বন্ধ থাকে, তখন খাবারটা গ্রাসনালী দিয়ে চলে যায় পাকস্থলীতে। আর যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কি হয়? এপিগ্লটিস খুলে যায়, ভেতরে অক্সিজেন প্রবেশ করে, এবং অ্যালভিওলাই অর্থাৎ এই বায়ুথলিগুলো, বায়ুথলির মধ্যে অক্সিজেন সঞ্চিত থাকে। পরবর্তীকালে এখান থেকে রক্তের মাধ্যমে সারা দেহে পৌঁছয়। ক্লিয়ার হয়েছে এই পথটা? তাহলে আমরা একটু ফুসফুসের গঠনটা একটু ডিটেলে পড়ে নিই, যে ফুসফুসের মধ্যে কি কি প্রেজেন্ট থাকে। তাহলে মানব দেহে ফুসফুসের শ্বাসক্রিয়া এখানে দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলা হয়, ছবির মধ্যে আমি লিখে দিচ্ছি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় ল্যারিংস বা শ্বাসযন্ত্র, ল্যারিংস বা শ্বাসযন্ত্র। তারপরে এটাকে কি বলছি? ট্রাকিয়া বলছি বা শ্বাসনালী। ট্রাকিয়ার পর এটা কিসে ভাগ হয়ে গেল? ব্রঙ্কাস। তারপরে ব্রঙ্কাস আরো শাখা প্রশাখায় ভাগ হয়ে গেল, কি হয়ে গেল? ব্রঙ্কিয়ল। আর এই জায়গাগুলোতে থাকে এরকম বেশ কিছু আঙুরের থোকার মতন গুচ্ছ, এরকম গুচ্ছাকারে প্রেজেন্ট থাকে। এই গুচ্ছগুলোকে আমরা কি বলবো? অ্যালভিওলাই বা বায়ুথলি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ফুসফুসটা রয়েছে, এই ফুসফুসের মধ্যে শ্বাসক্রিয়া কিভাবে ঘটে? তো এখানে একটা ছবি রয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছি আমি। নিচে দেখো দুটো পেশি থাকে। একটা পেশি, এই যে পেশিটা দেখতে পাচ্ছ না, এই পেশিটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। কি বলা হয়? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তাহলে ফুসফুসের গঠনটা আমরা একটু জেনে নিই। ফুসফুস, এক জোড়া ফুসফুস প্রেজেন্ট থাকে। কতটা ফুসফুস প্রেজেন্ট থাকে? এক জোড়া ফুসফুস মানব দেহে রয়েছে। দুটো ফুসফুস, বাম দিকেরটাকে, এইটাকে বলা হচ্ছে বাম ফুসফুস, এটাকে বলা হচ্ছে ডান ফুসফুস। তাহলে এটা কি? বাম ফুসফুস, আর এটাকে বলা হচ্ছে ডান ফুসফুস, ঠিক আছে? দুটো ফুসফুসের মধ্যে ডান ফুসফুসটা আকারে একটু বড় হয়, আর বাম ফুসফুসটা আকারে একটু ছোট হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, খাঁজ মতন একটা জায়গা, এই যে খাঁজ, এই খাঁজটাকে বলা হয় কার্ডিয়াক নচ।
কার্ডিয়াক নচ। বাম ফুসফুসের মধ্যে একটা জায়গায় একটা খাঁজ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। কেন এই জায়গায় কে অবস্থিত বলতো? এই জায়গায় আমাদের হার্ট, হৃৎপিণ্ডটা এইভাবে অবস্থিত, দেখাচ্ছি তারও। হৃৎপিণ্ডটা এরকম তির্যক ভাবে আমাদের অবস্থান করে, তো এরকম তির্যক ভাবে অবস্থান করার জন্য ওই জায়গাটা এরকম খাঁজ হয়ে যায়, তো হৃৎপিণ্ড অবস্থান করে এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ফুসফুসটা, দুটো ফুসফুস দেখতে পাচ্ছি, ফুসফুসের একটা আবরণ থাকে, ঠিক আছে। ফুসফুসের আবরণকে কি বলা হয়? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ফুসফুসের আবরণকে প্লুরা বলা হয়। ফুসফুসের আবরণের নাম প্লুরা। ক্লিয়ার? এবার এই ফুসফুসের মধ্যে কিভাবে শ্বাসক্রিয়া হয়, মানে অক্সিজেন কিভাবে ঢুকছে, কার্বন ডাই অক্সাইড কিভাবে বেরোচ্ছে, তো এটাকে বলা হয় ব্রিদিং মেকানিজম বা শ্বাস প্রক্রিয়া। তো শ্বাস প্রক্রিয়া যখন চলে তখন কিন্তু শুধু ফুসফুস কাজ করে না, আরো দুটো পেশি কাজ করে। এই পেশি দুটোর নাম কিন্তু মনে রাখতে হবে, যে শ্বাস পেশি কাদের বলা হয়, মানে শ্বাসকার্যে কোন কোন পেশি সাহায্য করে। এক হচ্ছে বললাম মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এটা এক প্রকারের শ্বাস পেশি, এটা এক প্রকারের শ্বাস পেশি। আর এই ফুসফুসের ওপর দিয়ে আমাদের কি রয়েছে, বক্ষপিঞ্জর বা খাঁচা, সেটা কিভাবে রয়েছে, ধরো তোমরা কঙ্কাল দেখেছো প্রত্যেকে, তো এই যে এগুলো, যেটা পেছনে মেরুদণ্ড থেকে সামনে এই যে স্টারনাম থাকে, হাড়, তো প্রত্যেকটা এরকম এসে এই যে বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা তৈরি করেছে না, 5, 6, এরকম কিন্তু বক্ষপিঞ্জর তৈরি হয়েছে। এটা এক সাইডে দেখালাম, এই সাইডেও রয়েছে, তাই না, এইভাবে এই সাইডেও রয়েছে। তো বক্ষপিঞ্জরের ভেতরেই তো ফুসফুসটা অবস্থিত, ফুসফুসটা তো এই জায়গাতেই অবস্থিত, তাই না। এই জায়গায় একটা ফুসফুস অবস্থিত, এই জায়গায় একটা ফুসফুস অবস্থিত, আর এই ফুসফুসটাকে ঘিরে এই আমাদের যে বুকের খাঁচাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘিরে রয়েছে। এই বুকের খাঁচাগুলোর মধ্যে এক ধরনের পেশি দেখতে পাওয়া যায় যেগুলোকে বলা হয় ইন্টারকস্টাল পেশি। এই যে প্রত্যেকটা হাড়গুলো, এগুলো কিন্তু মাংসপেশি দ্বারা জয়েন্ট করা, মানে বাইরে থেকে তুমি ফুসফুস দেখতে পাবে না এই খাঁচাটা থাকাকালীন, ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন পেশি কিন্তু ঢেকে রেখেছে, তো এগুলোকে বলা হয় যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পেশিগুলো বর্তমান। তো এইখানে যে মাংসপেশি রয়েছে বুকের খাঁচাগুলোর মধ্যে, এগুলোকে বলা হয় রিব বা পোরশোকা। তো দুটো রিবস এর মধ্যে যে মাংসপেশি রয়েছে এটাকে বলা হয় ইন্টারকস্টাল পেশি, ইন্টারকস্টাল পেশি। তাহলে এই ইন্টারকস্টাল পেশি আরেকটা হচ্ছে মধ্যচ্ছদা ডায়াফ্রাম, এই দুটোকে বলা হয় শ্বাস পেশি। তাহলে এটাও এক ধরনের শ্বাস পেশি। তাহলে যদি প্রশ্ন আসে যে দুটি শ্বাস পেশির নাম বলো, একটা মধ্যচ্ছদা, একটা ইন্টারকস্টাল মাসল বা পেশি। তারপরে এই শ্বাস পেশি দুটো কিভাবে শ্বসনে সাহায্য করে, শ্বাস নিতে সাহায্য করে। তো যখন অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করলাম, অক্সিজেন গ্রহণ করার ফলে ফুসফুস কি হয়, ফুসফুস ফুলে যাবে, তো কারণ ফুসফুসের মধ্যে প্রচুর বায়ু জমা হলো, অ্যালভিওলাইগুলো ফুলে যাবে, তখন কি ফুসফুসের একটু স্পেস দরকার। যখন শ্বাস নিচ্ছি তখন কি হয়, আমাদের এই বক্ষপিঞ্জর এই দুটো না উত্তোলিত হয়, ঠিক আছে। এই বক্ষপিঞ্জরের এই খাঁচাটা কি করবে, ইন্টারকস্টাল মাসলগুলো কি করবে, সংকোচন করবে, যার ফলে এটা উত্তোলিত হবে। এরকম ভাবে একবার নেমে যায়, একবার উত্তোলিত হয়। যখন উত্তোলিত হচ্ছে তখন কি হয়, এই যে এইটাও মধ্যচ্ছদাও কিন্তু সংকুচিত হয়ে নিচে নেমে আসে। তাহলে কি কি ঘটনা ঘটছে, তোমরা নিচ্ছ, শ্বাস নিচ্ছ, তো এখান থেকে মধ্যচ্ছদা নিচে নেমে আসছে সংকুচিত হয়ে, বক্ষপিঞ্জর সেটা উঠে যাচ্ছে, আর ফুসফুস ভেতরে অনেকটা স্পেস পেয়ে যাচ্ছে, কারণ ফুসফুস কিন্তু চারিদিক দিয়ে আবদ্ধ, ওর কিন্তু ফাঁকা কোনো জায়গা নেই। বক্ষপিঞ্জর উঠবে তখন কিন্তু ফুসফুস স্পেস পাচ্ছে, তখন ফুসফুসটা ফুলছে এবং সেই ভেতরে অক্সিজেন পূর্ণ হচ্ছে, বায়ু পূর্ণ হচ্ছে। আবার শ্বাস ছেড়ে দাও, শ্বাস ছেড়ে দিচ্ছি, বক্ষপিঞ্জর কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মধ্যচ্ছদা আবার যেখানে ছিল উঠে এসছে, ফুসফুসে বাইরে থেকে প্রেসার আসছে, কারণ বক্ষপিঞ্জর নেমে গেছে, মধ্যচ্ছদা উঠে গেছে, তো ফুসফুসে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। সেই প্রেসারের দরুন ফুসফুসের মধ্যে থাকা যে কার্বন ডাই অক্সাইড, সে কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই প্রেসারের ফলে। তো এইভাবে কন্টিনিউয়াসলি অক্সিজেন গ্রহণ,
কার্বন ডাইঅক্সাইড রিলিজ, এই যে শ্বাস কার্য এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো ফুসফুসে এভাবেই শ্বাসক্রিয়া চলে। তো এই শ্বাসক্রিয়াতে হেল্প করছে দুটো পেশি, একটা হচ্ছে মধ্যচ্ছদা, একটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি। বোঝা গেছে আশা করি? আচ্ছা, তো এরপর যেটা রয়েছে কোষীয় শ্বসনে চলে আসি আমরা। তো ফুসফুসের মধ্যে তো সমস্ত ঘটনা আমরা দেখলাম যে কিভাবে কি হচ্ছে। তো লাস্ট দেখে নেব ফুসফুসকে, লাস্ট বারের মতনই আমরা একটু দেখি। এটা একটা ফুসফুস, আর এটা হচ্ছে বাম ফুসফুস, ডান ফুসফুস বাম ফুসফুস। ফুসফুসের মধ্যে কি বলেছি, শাখা প্রশাখা বিভক্ত হচ্ছে। তো এই জায়গায় যে অ্যালভিওলাই রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে দেখো। সাপোজ ধরে নাও এটা একটা অ্যালভিওলাই, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইকে ঘিরে আমাদের বহু রক্তজালক, মানে রক্তবাহগুলো না, শিরা ধমনী, এদেরকে পেঁচিয়ে রেখেছে একেবারে। তো শুধু লাল তো হয় না, শিরা ধমনী, ধমনীগুলো লাল হবে, শিরাগুলো নীল হবে, এগুলো কি করে যে পেঁচিয়ে রেখেছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে রক্তবাহ, ঠিক আছে, রক্তবাহ। এবার ধরো এটা ধরো বায়ুথলি, আর এর পাশে থাকা রক্তবাহ, আমি এইভাবে দেখাচ্ছি, পাশে থাকা রক্তবাহ এইভাবে দেখাচ্ছি, এটা তো পেঁচিয়ে রয়েছে। তো এর মধ্যে অক্সিজেন বেশি, এর মধ্যে আমরা শ্বাস নিয়েছি, অক্সিজেন কোথায় বেশি, অ্যালভিওলাইতে বেশি। তো আমরা ব্যাপন প্রক্রিয়া পড়েছি তো, যে পদার্থের অণু যেখানে বেশি ঘনত্ব, সেই বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে কি হয়, মুভ করে। তো এখানে অক্সিজেন বেশি রয়েছে, এখানে অক্সিজেন কম, তাহলে কি করবে, অক্সিজেনগুলো এইভাবে অ্যালভিওলাই থেকে রক্তবাহে প্রবেশ করবে। তো এখানেও কিন্তু অ্যালভিওলাই বা বায়ুথলির মধ্যে যত অক্সিজেন রয়েছে সবগুলো কি হয়, এই রক্তবাহের মধ্যে প্রবেশ করে যায়। আর এই রক্ত কি করবে, রক্তের কাজ হচ্ছে টই টই করে সারাদিন ঘোরা, কোথায়, তোমার বডিতে, ঠিক আছে। তো বডিতে সারাদিন ধরে ঘুরছে, সব জায়গায় ঘুরছে, যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গায় যাচ্ছে, একদম এর ঘরে মন টেকে না। ঘর কোনটা, হৃৎপিণ্ড, ঠিক আছে। তো হৃৎপিণ্ডে আসবে আবার চলে যাবে, এই হচ্ছে এর কাজ। তো রক্ত কি করলো, অক্সিজেন গুলোকে নিয়ে সমস্ত কোষে কোষে, এবার ধরো এই ধরো রক্তবাহ তোমার একটা পেশির মধ্যে দিয়ে গেছে, আমাদের এই মাংসপেশি, এখানে কেটে দিলে রক্ত বেরোবে তো, কেন বেরোবে, সব জায়গায় শিরা ধমনী রয়েছে, তাই না। তো এই মাংসপেশির মধ্যে দিয়েও কিন্তু রক্তবাহ বয়ে গেছে। তো যখন এই ধরো রক্তবাহটা কার মধ্যে দিয়ে গেছে, এই ধরো পেশি, মাংসপেশির কোষ, এটা মাংসপেশির কোষ, অক্সিজেন এই কোষে নেই, অক্সিজেন কার মধ্যে দিয়ে যাচ্ছে, অক্সিজেন রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে অক্সিজেন বেশি, এখানে অক্সিজেন কম। তাহলে কি করবে, রক্ত প্রত্যেকটা কোষে অক্সিজেন দিতে দিতে যাবে, সে ডেলিভারি বয়ের মতন কাজ করে, ঠিক আছে। অনলাইন যারা ডেলিভারি করে, ধরো ফ্লিপকার্টের একটা ডেলিভারি করে, ফ্লিপকার্ট হাবটা কোনটা, ফুসফুসের এই অ্যালভিওলাই, এখানে প্রচুর প্রোডাক্টস রয়েছে, প্রোডাক্ট কি, অক্সিজেন। এবার ডেলিভারি কারা করবে, এই যে রক্তবাহ, রক্তবাহ কি করলো, হাব বা অ্যালভিওলাই, সেখান থেকে কি হলো, অক্সিজেন গুলোকে নিল, পার্সেল গুলোকে নিল, সমস্ত প্রোডাক্ট গুলোকে নিল, এবং একটা একটা বাড়িতে ডেলিভারি করতে করতে যাবে। তো এখানেও কি করছে, প্রত্যেকটা ওই যে কোষে অক্সিজেন প্রোভাইড করতে করতে যাচ্ছে, যেখানে যেখানে যারা যারা পার্সেল অর্ডার করেছে। তো আমাদের প্রত্যেকটা কোষ কিন্তু অক্সিজেন অর্ডার করে থাকে আমাদের ফুসফুসের কাছে, ঠিক আছে। তো প্রত্যেককে অক্সিজেন দিতে দিতে যাবে। এবার তোমার বাড়িতে ডেলিভারি বয় পার্সেল দিয়ে গেল, আর টাকা নিয়ে যাবে না, সেটা কি হতে পারে, টাকাও নেবে। তো কিছু তো নেবে, দিচ্ছে যখন কিছু তো নেবে। তো কোষের মধ্যে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, যেটা ক্ষতিকারক। টাকাও খুব ক্ষতিকারক, জানো তো, মানে টাকা থাকলেই সমস্যা, মানুষের কিছু না কিছু কিনতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানেও কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে রয়েছে, এখানে আবার রয়েছে কার্বন ডাই অক্সাইড, আর এদিক থেকে আসছিল অক্সিজেন। তো কার্বন ডাই অক্সাইড কোষ আবার কি করছে, রক্তে দিয়ে দিচ্ছে, পার্সেল নিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে। তো এইভাবে সেই সমস্ত টাকা পয়সাগুলোকে নিয়ে রক্ত আবার কোথায় চলে যাবে, মেন, সে তো নিয়ে বাড়ি যাবে না, সে মেন হাবে গিয়ে পৌঁছে দেবে। তো সমস্ত পার্সেল ডেলিভারি করে সমস্ত টাকা পয়সা নিয়ে সে আবার ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইডগুলোকে দিয়ে দেবে, তাই তো। তো এইভাবে আলটিমেটলি আমাদের মধ্যে প্রসেস চলছে। তো কোষের মধ্যে এই যে অক্সিজেন ঢুকছে আর কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে কি করে, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে কি করে, কারণ কোষের মধ্যে একটা ঘটনা ঘটছে যেটার নাম হচ্ছে শ্বসন বা রেসপিরেশন,
তাই তো? তাহলে কোষের মধ্যে যে ঘটনাটা ঘটছে শ্বসন বা রেসপিরেশন, সেটা কিভাবে ঘটছে সেটা একটু বলুন, সেটাই আমরা বলবো এবার। তাহলে দেখো, চলে আসি আমরা কোষের মধ্যে। চলো, একটা বড় সড়ো কোষ দেখিয়ে দিলাম, কোষটাকে একটু বেশি বড় করে দেখিয়ে দিলাম, কারণ কোষের মধ্যে আমরা অনেক কিছু দেখবো। তো একটা কোষের মধ্যে অনেক অঙ্গাণু থাকে। কি কি থাকবে? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, অনেক কোষীয় অঙ্গাণু থাকে। বাট এখানে আমরা একটা কোষীয় অঙ্গাণু সম্পর্কে পড়বো। সাপোজ ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমাদের নিউক্লিয়াসের কোনো কাজ নেই এখানে, জাস্ট আমি দেখালাম যে নিউক্লিয়াস। আচ্ছা, বাকি পুরোটা সাইটোপ্লাজম, তাই তো? আর সাইটোপ্লাজমের মধ্যে একটা বড় কোষ অঙ্গাণুটাকে আমি বড় করেই দেখাচ্ছি। এটা কি? মাইটোকন্ড্রিয়া। দেখো, খুব সহজে আমরা একবারে বুঝে যাব কি কি হয়, খুব সহজে একবারে বুঝবো। তো এই যে কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস দেখিয়েছি, মাইটোকন্ড্রিয়া বড় করে দেখিয়েছি, এত বড় কিন্তু হয় না, ঠিক আছে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কারণ এর মধ্যে আমাদের অনেক কিছু দেখাতে হবে, ওই জন্যই বড় করে দেখিয়েছি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আর কি? বাকিটা পুরোটা সাইটোপ্লাজম। বাকি কোষ অঙ্গাণুগুলোকে আমি দেখাচ্ছি না, কারণ এখানে প্রয়োজন নেই, তাই দেখাচ্ছি না। এবার তোমরা কেউ ভেবে বসে দেখো না যে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ায় থাকে কোষের মধ্যে। ম্যাম না, ম্যাম বলেছিল না। না না, আমি বলিনি কিন্তু, আমি বলছি কি এখানে কি কি দরকার সেটা আমরা দেখছি। তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তো অক্সিজেন যে এলো, কে এলো? অক্সিজেন এলো, কোষ নিয়ে বসে আছে অক্সিজেনটাকে, ঠিক আছে? আর কি এসছে? কাকে অক্সিজেন জারিত করবে? খাবারকে। তো পুষ্টি পর্যায়ে গিয়ে আমরা দেখবো, পুষ্টি চ্যাপ্টারে গিয়ে যে খাবার কিভাবে আসছে কোষের মধ্যে, সেটা পুষ্টিতে গিয়ে দেখবো। বাট এখন জেনে নাও কোষের মধ্যে খাবারও আসে। কি আসে? খাবার, C6H12O6। তাহলে এই খাবারটাকে কি বলছি আমরা? গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এই যে দুটো জিনিস এলো, এই দুটো জিনিস অক্সিজেন কি করবে? খাবারটাকে এবার ভাঙবে। কটা প্রসেসে ভাঙবে? এখানে 3টে প্রসেস হবে। কি কি প্রসেস? একটা হবে গ্লাইকোলাইসিস, একটা প্রক্রিয়াকে আমরা বলবো গ্লাইকোলাইসিস, অর্থাৎ অক্সিজেন গ্লুকোজকে ভেঙে প্রথমে কি বানাবে? প্রথমে বানাবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। কি বানাচ্ছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড বানাচ্ছে গ্লুকোজকে ভেঙে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোথায় ঘটছে? সাইটোপ্লাজমের মধ্যে ঘটছে। এই জন্যই ছবিটা এঁকেছি, যাতে তোমাদের স্থানটা ভালো করে মাথায় একদম ব্রেনে সেট হয়ে যায়। অনেকে গুলিয়ে ফেলে যে কোন প্রক্রিয়াটা কোথায় হচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়াকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এই প্রসেসটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, ফার্স্ট পর্যায়। এরপরে কি হবে? এই পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড ঢোকার চেষ্টা করবে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ায় যাওয়ার চেষ্টা করবে। মাইটোকন্ড্রিয়ায় যেতে যেতে এই বহিঃপর্দা মধ্যপর্দার মাঝখানে একটা জিনিস তৈরি করে ফেলবে, যেটাকে আমরা বলি অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে। এটা মাইটোকন্ড্রিয়া যেতে যেতে এই জিনিসটা এই জায়গাটায় বানাবে, যে জায়গাটা আমি পয়েন্ট করেছি। এইবার এই অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, এই ভেতরটাকে বলা হয় ধাত্র। এটাকে বলা হয় ধাত্র। এই ধাত্রের মধ্যে অ্যাসিটাইল কোয়ে কি করবে? প্রবেশ করবে, ঠিক আছে? অ্যাসিটাইল কোয়ে এবার এই ধাত্রের মধ্যে প্রবেশ করলো। আর এই ধাত্রের মধ্যে একটা সাইকেল চলছে, যে সাইকেলটাকে আমরা বলি ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, ঠিক আছে? এখানে ছোট্ট একটা ক্রেবস চক্র কিন্তু চলছে। চলো এখানটা দেখিয়ে দিলাম। এই যে চক্রটা চলছে, এটাকে আমরা কি বলছি? ক্রেবস চক্র, বা শর্ট ফর্মে যদি বলি TCA সাইকেল চলছে। TCA চক্র কোথায় চলে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে চলে। এখানে গিয়ে কি হচ্ছে? এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো,
সেটা এখানে গিয়ে যুক্ত হবে প্রথমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হবে, ঠিক আছে। যুক্ত হয়ে প্রথম তৈরি করবে সাইট্রিক অ্যাসিড। প্রথম কি তৈরি করবে? প্রথম তৈরি করবে এখানে এই জায়গাটায় প্রথম উৎপাদিত বস্তু আমি লিখে দিচ্ছি, প্রথম উৎপাদিত বস্তু হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। সাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেললো এবং এই সাইট্রিক অ্যাসিড থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড পর্যায়ক্রমে চলছে। এভাবে বিভিন্ন ধরনের অ্যাসিড চলতে চলতে আবারও সাইট্রিক অ্যাসিডই তৈরি করবে, মানে কন্টিনিউয়াসলি এই সাইকেলটা চলছে। তাহলে এখানে চললো সাইটোপ্লাজমের গ্লাইকোলাইসিস, যেখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো 2 অণু, আর পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল করে তৈরি করলো এবং সেটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে গিয়ে ক্রেবস সাইকেল সম্পন্ন করছে। তো অ্যাকচুয়ালি এইখান থেকে আমার কি লাভ হলো? আমার তো দরকার ছিল খাবারটা ভেঙে এনার্জি, কি সব অ্যাসিড ফ্যাসিড তৈরি করছে, আমার তো এটা দরকার নেই। আমার দরকার এটিপি। এটিপি কোথায় হলো সেটাই বলতে হবে, তাই তো? তো এটিপি কিন্তু এইগুলোর প্রসেসের মধ্যেই হচ্ছে। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এখানে কিন্তু সরাসরি 4 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে 2 অণু নষ্ট হয়ে যায়, মানে 2 অণু আবার এইগুলো তৈরি করতেই লেগে যায়। তো আমি এখানে লিখে দিই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এই জিনিসগুলো মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট 4 অণু এটিপি তৈরি হয় এবং 2 অণু নষ্ট হয়ে যায়। তাহলে নেট লাভ কত হলো? তাহলে নেট লাভ হলো 2 অণু, তাই তো? নেট লাভ হলো 2 অণু এটিপি। এবার ভাববে এর সাথে আরেকটা বিক্রিয়া হয়, NADPH। NADPH বলে একটা যৌগ রয়েছে। কি রয়েছে? NADPH, তার সাথে H+ যুক্ত হয়। তো এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার ফলে পরবর্তীকালে গিয়ে দেখা যাবে এখানে আরো 6 অণু এটিপি তৈরি হয়েছে। এই বিক্রিয়াটার জন্য আরো 6 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে। এই NADPH এর বিক্রিয়া দুখানা ঘটে গ্লাইকোলাইসিসে, দুখানা NADPH এর বিক্রিয়া ঘটে, আর এক একটা NADPH এর বিক্রিয়ার জন্য 3 অণু করে এটিপি তৈরি হয়, ঠিক আছে। তাহলে গ্লাইকোলাইসিসে সরাসরি কতগুলো তৈরি হলো? সরাসরি কিন্তু 2 অণু তৈরি হলো, ঠিক আছে। সরাসরি 2 অণু তৈরি হলো, আর দুটো NADPH এর বিক্রিয়া হলো গ্লাইকোলাইসিসের মধ্যে, সেখান থেকে হলো 6 অণু। তাহলে আলটিমেটলি যদি তোমাকে প্রশ্ন করে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল কত অণু এটিপি তৈরি হয়, টোটাল 8 অণু এটিপি তৈরি হচ্ছে। তাহলে টোটাল 8 অণু এটিপি তৈরি হবে গ্লাইকোলাইসিসে। এটা গেল গ্লাইকোলাইসিসে। ক্লিয়ার? গ্লাইকোলাইসিসে আমাদের 8 অণু এটিপি তৈরি হয়। তাহলে গ্লাইকোলাইসিস সম্পর্কে আমি কি মাথায় রাখবো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে ঘটে, কোষের সাইটোপ্লাজমে। এই প্রক্রিয়ায় 2 অণু এটিপি নিট লাভ হয়, NADPH এর বিক্রিয়ায় 6 অণু এটিপি লাভ হয়, টোটাল 8 অণু এটিপি গ্লাইকোলাইসিস থেকে তৈরি হয়। মনে থাকবে এই 3টে জিনিস? গেল। এরপর চলে আসছে ক্রেবস সাইকেল। চলো ক্রেবস সাইকেলে যাই। ক্রেবস সাইকেল কোথায় সম্পন্ন হচ্ছে, ছবিটা যাতে মাথায় থাকে সেজন্যই ছবিটা এঁকেছি। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ক্রেবস সাইকেল সম্পন্ন হচ্ছে। ক্রেবস সাইকেলে প্রথম উৎপাদিত বস্তু কি? সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড থেকে আরো বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হয় এবং এটা চক্রাকার ভাবে চলতেই থাকে। যেহেতু এখানে এই যে সাইট্রিক অ্যাসিড, এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, ঠিক আছে। 3 কার্বন থাকে, এটা হচ্ছে 3টে কার্বন নিয়ে গঠিত, তাই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। TCA ফুল ফর্ম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে। ক্রেবস সাইকেল কেন নামকরণ? বিজ্ঞানী হ্যান্স ক্রেব, তিনি এই সাইকেলটা আবিষ্কার করেছিলেন। আর TCA চক্র কেন বলা হয়? কারণ 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপাদন হচ্ছে, তাই জন্য ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ক্রেবস চক্রে এইটা মনে রাখতে হবে একটা নাম।
নেক্সট মনে রাখতে হবে প্রথম উৎপাদিত বস্তু কি, সাইট্রিক অ্যাসিড, এবং ক্রেবস চক্রে কত অণু এটিপি তৈরি হচ্ছে। ক্রেবস সাইকেলে মনে রাখবে টোটাল উৎপন্ন এটিপি, টোটাল এটিপি উৎপন্ন হচ্ছে 30 অণু। ঠিক আছে, টোটাল এটিপি তৈরি হচ্ছে এইভাবে হবে না, ঠিক আছে, 30 অণু এটিপি তৈরি হচ্ছে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি তৈরি হয়? শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস সাইকেল আর গ্লাইকোলাইসিস মিলিয়ে 30 আর এদিকে 8, তাহলে শ্বসন প্রক্রিয়ায় মোট এটিপি তৈরি হয়, তাহলে কোষীয় শ্বসনে মোট উৎপাদিত এটিপি 38 অণু। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে সব এটিপি গুলো এই গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলেই হয়ে যায়। এরপরে না একটা ছোট্ট ঘটনা ঘটে, ছোট্ট না অনেক বড়, তবে তোমাদের বইতে ছোট্ট করে দেওয়া আছে। তোমরা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়বে যখন 11-এ, তখন অনেক বড় করে জিনিসটাকে পড়বে। তো চলো, তো বিষয়টা আমি ছোট্ট করেই বলি। ক্রেবস সাইকেল হচ্ছে, গ্লাইকোলাইসিস হচ্ছে, এবং সেখানে কি বললাম, এই যে NADPH এর বিক্রিয়া ঘটছে। আরো একটা জিনিস হয় FADH, ঠিক আছে, আর এক ধরনের বিক্রিয়া হয় FADH, তারও বিক্রিয়া হয়। তো আমি কি বললাম, NADPH এর জন্য 3 অণু করে, FADH এর জন্য 2 অণু করে এটিপি তৈরি হচ্ছে। তো ক্রেবস সাইকেলেও কিন্তু এরকম NADP-র বিক্রিয়া ঘটে, FADH বিক্রিয়া ঘটে। সেই সমস্ত বস্তুগুলো, এই যে NADH প্লাস H প্লাস, এখানে কি তৈরি হয়ে গেল, NADH2। পরবর্তীকালে এরা কি করবে, প্রোটন ত্যাগ করবে, আবার জারণ বিক্রিয়া করবে। যখন জারণ করছে তখন কোথায় এসে জারণ করছে, এই যে মাইটোকন্ড্রিয়ার, এই যে এইগুলোকে কি বলা হয় বলতো, ক্রিস্টি। এগুলোকে কি বলা হয়, ক্রিস্টি বলা হয়। অন্তঃপর্দার এই ভাঁজগুলোকে কি বলা হয়, ক্রিস্টি। আর এই ভাঁজগুলোর মধ্যে বেশ কয়েকটা প্রোটিন কমপ্লেক্স প্রেজেন্ট থাকে। এই জায়গাগুলোতে কি থাকে, প্রোটিন কমপ্লেক্স প্রেজেন্ট থাকে। আর এই জায়গায় এসে কি হয়, যখন এরা প্রোটন ত্যাগ করে তার সাথে সাথে একটা বিক্রিয়া ঘটে, ইলেকট্রন পরিবহন হয়। এই সেই ইলেকট্রন পরিবহন হওয়ার জন্য কি হয় বলতো, এই যে মাঝখানে যে ফাঁকা স্পেস রয়েছে বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে, এই জায়গায় প্রচুর প্রোটন জমা হচ্ছে। এই প্রোটনগুলো পরবর্তীকালে যখন ধাত্রের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তখন কি হয়, প্রচুর পরিমাণে এটিপি উৎপাদিত হয়। তো সেই হিসাবটাই তোমাদের বলা হয়েছে যে NADPH এর জন্য, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে এটা লিখে দিই যে প্রতি অণু NADPH এর বিক্রিয়ায় 3 অণু এটিপি, আর FADH এর বিক্রিয়ায় 2 অণু এটিপি। এই এটিপি গুলো জেনারেট হয়, এই পরে যে ইলেকট্রন পরিবহন হচ্ছে এটাকে বলা হয় ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ETS সিস্টেম। এই সময় বাকি এটিপি গুলো জেনারেট হয়। আসলে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াগুলো হয়েছিল কেন, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের জন্য। তো আলটিমেটলি ওই জন্যই এর মধ্যেই আমরা জিনিসটাকে ইনক্লুড করে দিচ্ছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল 8 অণু, আর বাকি এই যে এখানে 30 অণু এটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল সংখ্যাটা আমার মনে রাখতে হবে যে শ্বসন প্রক্রিয়ায় বা কোষীয় শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপাদিত এটিপি অণুর সংখ্যা 38 অণু, মনে থাকবে। তো এই হচ্ছে কোষীয় শ্বসন ব্যাপারটা। ঠিক আছে, তাহলে কোষীয় শ্বসনের যে ধাপগুলো আমি পরপর বলেই দিয়েছি, এখানে জাস্ট লিখে দিচ্ছি। একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, আর একটা ধাপ হচ্ছে ক্রেবস চক্র, আর একটা ধাপ হচ্ছে ইলেকট্রন পরিবহন তন্ত্র। তো এখানে কোনটা কোথায় হয়, এটা সাইটোপ্লাজমে হচ্ছে, এটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রে হচ্ছে, সম্পন্ন হচ্ছে, আর এটা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সম্পন্ন হচ্ছে।
মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কয়েকটা জিনিস আরেকটু দেখব, যে এই যে কোষীয় শ্বসন পড়লাম না, তো কোষীয় শ্বসনের 3 রকম প্রসেস আছে, একটা সবাত শ্বসন, একটা অবাত শ্বসন, একটা সন্ধান। তো এই 3টে প্রসেস একটু বলে দিই। কোষীয় শ্বসন কয় প্রকার হয়, মানে এটা অক্সিজেনের উপস্থিতি অনুসারে, উপস্থিতির ভিত্তিতে, অক্সিজেনের উপস্থিতির ভিত্তিতে শ্বসন 3 প্রকার। কি কি? এক হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন, আর একটা হচ্ছে সন্ধান। ঠিক আছে, এই 3টে প্রসেস দেখতে হবে একটু করে, সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান। সবাত শ্বসন কাকে বলা হয়? যেটা আমরা এতক্ষণ পড়ে এলাম, বা সমস্ত বায়ুজীবী জীবকোষ, বায়ুজীবী মানে যারা নর্মালি বাতাস থেকে মুক্ত অক্সিজেন গ্রহণ করে, সেগুলো হচ্ছে বায়ুজীবী জীবকোষ। তো সমস্ত বায়ুজীবী জীবকোষে, বায়ুজীবী জীবকোষে এই প্রকার শ্বসন ঘটে। ঠিক আছে, তো এখানে শ্বসনটা কিভাবে হয়? মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে। মানে ধরো খাদ্যবস্তু C6H12O6, এই যে খাদ্যবস্তু, এটা অক্সিজেন দ্বারা জারিত হবে, 6 অণু অক্সিজেন দ্বারা জারিত হলো, জারিত হয়ে কি কি উৎপন্ন করবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল, আর তৈরি করবে 686 কিলো ক্যালোরি শক্তি, মানে যেটা এটিপি আমরা বলি, এতটা পরিমাণ শক্তি কিন্তু উৎপন্ন করছে। সব থেকে বেশি শক্তি সবাত শ্বসনেই উৎপন্ন হয়। অবাত শ্বসন অবায়ুজীবী জীবকোষে হবে, অন্য কালার দিয়ে লিখি, অবায়ুজীবী জীবকোষে এরা হয়, মানে যারা বাতাসের অক্সিজেন গ্রহণ করে না। ঠিক আছে, তাহলে এদের দেহে কিভাবে শ্বসনটা হচ্ছে? ধরো এরা সরাসরি মুক্ত অক্সিজেন না, বাট অক্সিজেন যুক্ত যৌগকে ইউজ করে। কার মধ্যে অক্সিজেন আছে? নাইট্রেট 12NO3, এটাকে কি বলা হচ্ছে? নাইট্রেট বলছি আমরা। তো এই নাইট্রেটের মধ্যে যে 3টে অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনটাকেই কাজে লাগাবে, সেই অক্সিজেনকেই কাজে লাগাচ্ছে, বাট বাতাসের মুক্ত অক্সিজেন না। ঠিক আছে, এখানে কাজে লাগিয়ে কি কি উৎপন্ন করবে? যা যা তৈরি হওয়ার কথা ছিল, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল, 12 অণু নাইট্রাইট NO2। ঠিক আছে, 12 অণু নাইট্রাইট তৈরি হলো। আর শক্তি কতটা উৎপন্ন হবে? শক্তি কম উৎপন্ন হবে, 50 কিলো ক্যালোরি শক্তি এখানে উৎপন্ন হচ্ছে। অবাত শ্বসনে কম পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর লাস্ট সন্ধান প্রক্রিয়া। দেখো এখানে মুক্ত অক্সিজেন, এখানে অক্সিজেন যুক্ত যৌগ, এই দুটো থেকে শ্বসন করেছে। সন্ধান প্রক্রিয়া যাদের দেহে হয় তাদের অক্সিজেন লাগেই না, তাদের খাবারটা ভাঙতে গেলে অক্সিজেন লাগছেই না। কি লাগছে? উৎসেচক লাগছে। এখানে উৎসেচকের মাধ্যমে কমপ্লিটলি খাবার জারিত হবে এবং সেখান থেকে আইদার ইথাইল অ্যালকোহল তৈরি হবে, নয়তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, যে প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয় না, শুধুমাত্র উৎসেচকের উপস্থিতিতে খাদ্য জারিত হয়ে দুটো জিনিস তৈরি করতে পারে, হয় ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, হয় ইথাইল অ্যালকোহল তৈরি করবে, অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে।
ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে আমরা বলি সন্ধান। এই যে দুধ থেকে দই তৈরির যে প্রসেস, দুধের মধ্যে কি রাখা হয়, ওয়ার্ম বা ঘন করে জাল দিয়ে সেই গরম দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস নামক ব্যাকটেরিয়া দেওয়া হয়। দইয়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, ক্লাস 8-এ তোমরা পড়ে এসছো। তো এই ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস তার দেহে কিন্তু এই সন্ধান প্রক্রিয়া হয়। সে যে দুধের মধ্যে থাকা ল্যাকটোজ যে জিনিসটা খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেটাকে সে তার দেহের উৎসেচক দ্বারা জারিত করছে, দিয়ে ল্যাকটিক অ্যাসিড বানিয়ে দিচ্ছে এবং সেটা দুধের তঞ্চন ঘটিয়ে দই তৈরি করে ফেলছে। ঠিক আছে, তো এটা এক ধরনের সন্ধান প্রক্রিয়া। তাহলে সন্ধান প্রক্রিয়ায় আলটিমেটলি কি হচ্ছে, সন্ধান প্রক্রিয়ায় এই যে খাদ্যবস্তু কি দ্বারা, উৎসেচক দ্বারা জারিত হয়। উৎসেচকের মাধ্যমে আইদার ইথাইল অ্যালকোহল তৈরি হবে, মানে 2C2H5OH হয় ইথাইল অ্যালকোহল, নয়তো ল্যাকটিক অ্যাসিড CH3CHOHCOOH। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, ল্যাকটিক অ্যাসিড, অথবা এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। হয় এটা বানাবে নয় এটা বানাবে। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস ল্যাকটিক অ্যাসিড বানায়। ইস্ট এক ধরনের ছত্রাক, তো ইস্টের মধ্যে দিয়ে কি হয়, এই অ্যালকোহল তৈরি হয়। তার যারা অ্যালকোহল তৈরি করতে পারে সন্ধান প্রক্রিয়ায়, তাদের ওই মদ্য শিল্পে ব্যবহার করা হয়, বেকারি শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ল্যাকটিক অ্যাসিড, আর এর সাথে কি তৈরি হয়, এর সাথে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর কিছু পরিমাণ শক্তি তৈরি হবে। এখানে অবশ্যই 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, শক্তিটা হয়ে যাচ্ছে 50 কিলো ক্যালোরি শক্তি। তো এটাকে বলছি আমরা সন্ধান প্রক্রিয়া। তাহলে 3 প্রকারের শ্বসন প্রক্রিয়া আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে আশা করি শ্বসন কি জিনিস, কোষীয় শ্বসন, তার সাথে হচ্ছে ফুসফুসের মধ্যে দিয়ে কিভাবে বায়ু প্রবাহিত হয় সেই ঘটনা, আর শ্বসনের প্রকারভেদ, এটা আমাদের কাছে আশা করি কমপ্লিটলি ক্লিয়ার। তো কয়েকটা অর্গানিজমের শ্বসন স্থান আমরা দেখে নেব, যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন উদ্ভিদ কোথা থেকে শ্বাস প্রশ্বাস নেয়, উদ্ভিদ কোথা থেকে শ্বাস প্রশ্বাস নেয়, এক শ্বাসমূলের মাধ্যমে হতে পারে। এটা স্পেসিফিক কিছু গাছে দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ অরণ্যে গেলে তোমরা দেখতে পাবে, সুন্দরবনে গেলে দেখতে পাবে, যে ওখানে প্রচন্ড লবণাক্ত মাটি হওয়ায় ওখানে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তো প্রত্যেকটা মূল মাটি ফুঁড়ে ওপরে বেরিয়ে চলে আসে, যেমন এখানে দেখতে পাচ্ছ। তো এগুলোকে বলা হয় শ্বাসমূল বা নিউমেটাফোর। আর এগুলোর মধ্যে প্রচুর শ্বাস ছিদ্র বর্তমান, বাতাস থেকে সরাসরি এরা অক্সিজেন গ্রহণ করে ফেলে। এটা এক ধরনের শ্বাস প্রশ্বাস নেওয়ার বিষয়। গাছের মধ্যে যে ফাটা যে গাছের ছাল দেখতে পাও, বাকল, এত ফাটা হয় কেন? কেউ তো কোপ মারেনি বা ফাটিয়ে দেয়নি, তো এগুলো অটোমেটিক্যালি ফাটা। এগুলোকে বলা হয় লেন্টিসেল। এই ফাটা অংশগুলোকে কি বলা হচ্ছে, লেন্টিসেল। এর মাধ্যমেও কিন্তু গ্যাসীয় আদান প্রদান মানে বায়ু আদান প্রদান হয়। আর একটা হচ্ছে পত্ররন্ধ্র। পাতার মধ্যে এই যে এই ধরনের পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়, পত্ররন্ধ্র। তো এই পত্ররন্ধ্র কিন্তু দিনের বেলা ওপেন থাকে, মানে এরকম ভাবে ওপেন হয়ে যায়, রাত্রিবেলা এরকম ক্লোজ হয়ে যায়, আবার দিনের বেলা ওপেন হয়ে যায়, রাত্রিবেলা ক্লোজ হয়ে যায়। তো এইভাবে এরাও কিন্তু বায়ু আদান প্রদান করছে। তাহলে উদ্ভিদের 3টে শ্বাস স্থান রয়েছে। আচ্ছা, কি কিছু প্রাণীদের শ্বাস অঙ্গ সম্পর্কে আমরা পড়ি। যেমন দেহত্বকের মাধ্যমে কারা শ্বাসকার্য চালায়, অ্যামিবা, প্যারামিসিয়াম। ঠিক আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া কাদের দেখতে পাওয়া যায়, বিভিন্ন পতঙ্গের, ফড়িং, আরশোলা, যাই হোক পতঙ্গ। তো এখানে আমি পতঙ্গ লিখে রাখলাম, পতঙ্গ। ফুলকা, বিভিন্ন মাছেদের, রুই, কাতলা, এদের শ্বাসঙ্গের নাম ফুলকা। চিংড়ি আর কাঁকড়া, এদের শ্বাসঙ্গকে কি বলা হয়, স্পেসিফিক্যালি এইগুলো আলাদা নাম দিয়ে ডাকা হয়। একটা হচ্ছে বুক গিল, কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বুক গিল, চিংড়ি, কাঁকড়া এদের ক্ষেত্রে। আর একটা দেখতে পাওয়া যায় বুক লাং, এটা হচ্ছে মাকড়সা, কাঁকড়া, বিছে, এদের ক্ষেত্রে এটাকে বলা হয় বুক লাং। ঠিক আছে, অতিরিক্ত শ্বাসযন্ত্র কাদেরকে দেখতে পাওয়া যায়, কই, শিঙি, মাগুর। এদের মধ্যে ফুলকা ছাড়াও অতিরিক্ত এক ধরনের শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায়। এদের অতিরিক্ত শ্বাসযন্ত্রকে আবার আলাদা আলাদা নামে ডাকা হয়। দেখো নামগুলো বলে দিই। কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে অনেকটা ফুলের মতন, সেটাকে বলা হয় শ্বাসপুষ্প। আচ্ছা, শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রটা অনেকটা নলাকৃতি, তাই ওটাকে বলা হয় শ্বাসনল, শ্বাসনল। আর মাগুর মাছের এটা হয়ে যাচ্ছে শ্বাসবৃক্ষ, গাছের মতন দেখতে, তাই শ্বাসবৃক্ষ। ঠিক আছে, এই নামগুলো স্পেসিফিক্যালি আলাদা করে মনে রাখবে।
আচ্ছা, আর ফুসফুস কাদের দেখা যায়? যত উন্নত প্রাণী রয়েছে, উভচর, পক্ষী, সরীসৃপ, মানুষ, সকলের ক্ষেত্রেই কি দেখতে পাওয়া যাবে? ফুসফুস দেখতে পাওয়া যাবে, যেটা আমরা দেখলাম। ফুসফুসের কাজ আমরা দেখে এসেছি সম্পূর্ণটা। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কনসেপ্ট। চলো এবার কোশ্চেন করি। কোশ্চেন গিয়ে দেখি যে আমাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা। এই কনসেপ্টের উপর বেস করে তোমরা 100% সমস্ত আনসার করতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ। চলো দেখে নিই। প্রথম বলছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তু কি? আমরা দেখলাম গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে হচ্ছিল এবং সেখানে কি তৈরি হচ্ছিল। দেখো প্রত্যেকটা আমি কনসেপ্টে গিয়েও দেখিয়ে দিচ্ছি। গ্লাইকোলাইসিস আমরা কোথায় দেখলাম? এই যে গ্লুকোজ থেকে অন্তিম উৎপাদিত বস্তু কি? পাইরুভিক অ্যাসিড। এখানে প্রশ্ন চলে আসি, কি হয়ে যাচ্ছে আমাদের আনসার? এই যে অপশন এ, পাইরুভিক অ্যাসিড, এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো। ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ড্যাশ কোথায়, কোন স্থানে ঘটবে? আমরা ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, তাই তো? চলো এই যে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, এটা কি? মাইটোকন্ড্রিয়ার ধাত্র, তাই না? মাইটোকন্ড্রিয়ার ধাত্র। তাহলে ক্রেবস চক্র কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে সম্পন্ন হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটির নাম কি? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে কটা প্রশ্ন এনেছি প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু প্রত্যেকে দেখবে। ঠিক আছে, আচ্ছা। ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। কি বললাম একটু আগে? যে সাইট্রিক অ্যাসিড এর প্রথম উৎপাদিত বস্তু। বাকি অনেক অ্যাসিড তৈরি হয় যেগুলোর নাম তোমাদের এখন পড়ার দরকার নেই, ক্লাস 11-এ উঠলে তখন তোমরা পড়বে। বাট এখন শুধুমাত্র এই প্রথম উৎপাদিত অ্যাসিডটার নাম কিন্তু মুখস্থ রাখতে হবে, যেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম। দেখো এই যে দেখলাম মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম কি? শ্বাস বৃক্ষ। ঠিক আছে, অনেকটা গাছের মতন দেখতে হয়, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে? শ্বাস বৃক্ষ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রের অপর নাম এখানে বলছে ইএমপি পথ, টিসিএ সাইকেল, কেলভিন সাইকেল, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তো নয়, ল্যাকটিক অ্যাসিড তো একটা ধরনের সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান হয়। আচ্ছা, এখানে আনসার হয়ে যাবে টিসিএ চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আর একটা জিনিস বলে রাখি, যে ইএমপি পথ রয়েছে, ইএমপি পথ কার অপর নাম বলতো? গ্লাইকোলাইসিসের অপর নাম। এটা এখানে লিখে দিচ্ছি, গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি পথ। কেন? কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আবিষ্কার করেছিল তিনজন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ আর পার্নেস। তাই এমডেন ই দিয়ে, মেয়ারহফ এম দিয়ে, পার্নেস পি দিয়ে, তাই জন্য এটাকে ইএমপি পথ বলা হয়। ইএমপি পথ বলা হয় গ্লাইকোলাইসিসকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার কিন্তু হয়ে যাচ্ছে ক্রেবস চক্রের উপর নাম টিসিএ সাইকেল। আর ওটাও আমি লিখে দিলাম, যে আরেকটা প্রশ্ন এখান থেকে হয়ে গেল তোমাদের গ্লাইকোলাইসিস। সবাত শ্বসনে উৎপন্ন এটিপি এর পরিমাণ। আমরা সবাত শ্বসনে প্রথমে দেখলাম যেটা, সেটাই কোষীয় শ্বসন, মানে সবাত শ্বসন প্রক্রিয়া, যেখানে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ঘটছে। তো টোটাল কত অণু? গ্লাইকোলাইসিসে 8, ক্রেবস চক্রে 30, টোটাল 38 অণু, তাই না? টোটাল আমাদের 38 অণু এটিপি তৈরি হয়। চলো নেক্সট বলছে কোষীয় শ্বসনের মাধ্যমে শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমনের জন্য কোনটি অপরিহার্য? এখানে বলছে শ্বসন বস্তু মধ্যস্থ, মানে শ্বসন বস্তু কাকে বলা হয়? খাদ্য বস্তুটাই শ্বসন বস্তু। তো শ্বসন বস্তু মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমনের জন্য কি প্রয়োজন? সাইটোপ্লাজম প্রয়োজন, গ্লাইকোলাইসিস হবে। মাইটোকন্ড্রিয়া প্রয়োজন, ক্রেবস চক্র হবে। অক্সিজেনও প্রয়োজন, তাহলে অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এইটা আনসার হয়ে যাবে। অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম। রেচন অঙ্গ, রেচন, এটা রেচনের কোশ্চেন, রেচনে গিয়ে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো গেল এমসিকিউ। এবার কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও, যেগুলো এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। আচ্ছা, প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে, প্রশ্বাস বায়ু কোন পথে ফুসফুসে প্রবেশ করে? চলো,
প্রশ্বাস কাকে বলা হয় বলতো? অক্সিজেন গ্রহণ করছি, এটা প্রশ্বাস। নিঃশ্বাস, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এটা নিঃশ্বাস। আমরা একটা ভুল কথা বলে থাকি সবসময় যে ও নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস কেউ নেয় না, নিঃশ্বাস ত্যাগ করে। কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়াটাকে বলা হয় নিঃশ্বাস, আর অক্সিজেন গ্রহণ করাটাকে বা শ্বাস নেওয়াটাকে বলা হয় প্রশ্বাস। ঠিক আছে, তাহলে প্রশ্বাস বায়ু মানে যেটা আমরা গ্রহণ করছি বাইরে থেকে ভেতরে। তাহলে প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে সেই পথটা ওখানে একবার লিখে দিয়েছিলাম, এখানেও লিখে দিচ্ছি। কি হয় আরেকবার রিভিশন হয়ে যাবে তোমাদের। একদম প্রথমে বহির্নাসারন্ধ্র, সেখান থেকে চলে যাবে নাসা প্রকোষ্ঠ, নাসা প্রকোষ্ঠ, সেখান থেকে অন্তর্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র, তারপর সেখান থেকে গলবিল, শ্বাস ছিদ্র যেটাকে আমরা বলি গ্লটিস, তারপরে শ্বাস যন্ত্র মানে ল্যারিংস বা যেটাকে ষড়যন্ত্র বলা হয়, তারপরে চলে আসছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া থেকে চলে যাবে ব্রঙ্কাস যেটাকে ক্লোম শাখা বলা হয়, আর একটা ব্রঙ্কিয়ল যেটাকে উপক্লোম শাখা বলা হয় বাংলায়, ব্রঙ্কিয়ল। তারপর সেখান থেকে কি বায়ুথলি, এই বায়ুথলি তো ফুসফুসের মধ্যে অবস্থান করে, বায়ুথলি। এই হচ্ছে পথ, মুখস্থ রাখতে হবে এই পথটা। ঠিক আছে, আচ্ছা সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব। সন্ধান প্রক্রিয়ায় কি কি তৈরি হয়? সন্ধান প্রক্রিয়ায় আমরা বললাম যে এক ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। তাহলে অর্থনৈতিক গুরুত্ব বা গুরুত্ব যদি বলি, বেকারি শিল্পে ইস্ট, যে বেকারি শিল্পে ব্যবহার করা হয়, যে ফোলা নান রুটি, সেখানে কি হচ্ছে ইস্ট কি করে সেখান থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এই সন্ধান প্রক্রিয়ায়, এবং সেই কার্বন ডাই অক্সাইডগুলো যখন বাইরে বেরোয় আটার ডোয়ের মধ্যে দিকে ফুটো 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 হয়ে যায়, তো ওইটাই দিয়ে আটার ডোটা ফুলে যায়। এই যে বেকারি শিল্পে ব্যবহার করা হয়, তারপরে অ্যালকোহল বা মদ্য শিল্পে ব্যবহার করা হয়, তারপরে দুধ থেকে দই তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে অনেকগুলো গুরুত্ব রয়েছে কিন্তু অর্থনৈতিক। তাহলে আমি এখানে কয়েকটা শর্ট ফর্মে লিখে দিচ্ছি। বেকারি শিল্প, মদ্য শিল্প বা অ্যালকোহল শিল্প, আর একটা কি দই, দুধ থেকে দই তৈরিতে, এই সব ক্ষেত্রে কিন্তু সন্ধান প্রক্রিয়া ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, বক্তব্যটির যথার্থতা পূর্ণ। এই যে আমরা শ্বাসতন্ত্র সম্পর্কে পড়লাম, ফুসফুসের মধ্যে যে বায়ু প্রবেশ করছে, তো ফুসফুসের মধ্যে বায়ু প্রবেশের একটা পথ রয়েছে, খুব সূক্ষ্ম একটা পথ। এবার যদি ধূমপান করে কেউ, সিগারেটের যে ধোঁয়া, সেই ধোঁয়াটার মধ্যে প্রচুর ক্ষতিকারক বস্তু থাকে। ঠিক আছে, তো আমি এখানে শর্ট ফর্মে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, যেগুলোকে গুছিয়ে তোমরা লিখবে। সিগারেটের ধোঁয়ায় কি কি জিনিস থাকে? সিগারেটের ধোঁয়াতে উপস্থিত ক্ষতিকারক বস্তু কি কি? কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড থাকছে, বেঞ্জোপাইরিন থাকছে, বেঞ্জোপাইরিন থাকছে, বিভিন্ন ধরনের এরকম ক্ষতিকারক বস্তু কিন্তু রয়েছে। সেই ক্ষতিকারক বস্তুগুলো কি আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে দিয়ে, শ্বাসপথ দিয়ে যাচ্ছে, এবং সেখানে গিয়ে কি করে, যে পথটা ট্রাকিয়া বা শ্বাসনালীর ক্ষতি করতে পারে, পথ অবরুদ্ধ করতে পারে। আচ্ছা, ফুসফুসের যে আবরণ, ফুসফুসের আবরণ মানে প্লুরা, সেখানেও প্রচন্ড ক্ষতি করে। ফুসফুসের আবরণে যন্ত্রণা হয়, প্রদাহ হতে পারে, হ্যাঁ। তারপরে বায়ুথলিগুলোর ক্ষতি করতে পারে, যার ফলে কি হয়, প্রচুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন শ্বাসকষ্ট, এমফাইসিমা, হাঁপানি, এগুলো বিভিন্ন ধরনের ব্রঙ্কাইটিস, এই ধরনের রোগগুলো কিন্তু হয়ে থাকে। ওই জন্য ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক। তাহলে এগুলো ক্ষতিকারক বস্তু, আর ফলে সৃষ্ট রোগ হচ্ছে হাঁপানি, এমফাইসিমা। আরে এটা কি হচ্ছে? পোকাটা একা একাই লিখছে, আমাকে লিখতে দিচ্ছে না। পোকাটা হাঁটছে আর এদিকে বোর্ডে লেখা হয়ে যাচ্ছে, আলাদাই ব্যাপার। আচ্ছা, হাঁপানি, এমফাইসেমা, তারপরে
ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের রোগ কিন্তু হতে পারে। তাই জন্য ধূমপান স্বাস্থ্যতন্ত্রের পক্ষে অতিরিক্ত ক্ষতিকারক। এবার আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন? এটার মানে কি? সক্রিয় ধূমপান মানে আমি সরাসরি নিজে ধূমপান করছি, সেটার জন্য আমার কি কি ক্ষতি হচ্ছে। নিষ্ক্রিয় ধূমপান মানে তোমার পাশে বসে একজন ধূমপান করছে, তাতে তোমার কি কি ক্ষতি হচ্ছে। তুমি সিগারেট না খেয়েও বা ধূমপান না করেও তোমার ক্ষতি হতে পারে যদি তোমার আশেপাশে কেউ সিগারেট খায়, কারণ সেই সিগারেটের ধোঁয়া সে বাতাসে ছাড়ছে, নিজে তো নিচ্ছেই, তার সাথে বাতাসেও ছাড়ছে, এবং বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে। অক্সিজেন এই ক্ষতিকারক উপাদানগুলোর সাথে, অক্সিজেন কি করবে, এই ক্ষতিকারক উপাদানগুলোর সাথে যুক্ত হবে এবং তাদেরকে জারিত করে আরো বিষাক্ত বস্তু তৈরি করে ফেলে, আর সেই বিষাক্ত বস্তুটা তুমি নিচ্ছ। তার মানে বুঝতে পারছো, আশেপাশে কেউ সিগারেট খেলে কোথাও দাঁড়াবে না, একদমই দাঁড়াবে না, কারণ সে তো নিজের ক্ষতি করছেই, তোমার আরো বেশি ক্ষতি করবে। ঠিক আছে, ওই জন্য সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান কিন্তু অতিরিক্ত ক্ষতিকারক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে, মানব দেহের শ্বসন ক্রিয়ায় সহায়ক দুটো পেশির নাম। দেখিয়ে দিয়েছি সহায়ক দুটো পেশির নাম, একটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যেটা ফুসফুসের নিচেই থাকছে, মধ্যচ্ছদা। আর একটা হচ্ছে বক্ষপিঞ্জরের মধ্যে যে রিবস গুলোর মাঝে রয়েছে ইন্টারকস্টাল পেশি, সেই দুটো ইন্টারকস্টাল পেশি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নাও, সবাত শ্বসন আর অবাত শ্বসনের পার্থক্য। পার্থক্য আশা করি আলাদা করে আর বলতে হবে না। সবাত শ্বসনে কি তৈরি হয়? সবাত শ্বসনে এখানে মুক্ত অক্সিজেন প্রয়োজন, মুক্ত অক্সিজেন প্রয়োজন, এখানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন নেই, অক্সিজেনের প্রয়োজন নেই, তাই তো? আচ্ছা, এখানে কি হচ্ছে, সমস্ত বায়ুজীবী জীবকোষে ঘটে, বায়ুজীবী জীবকোষে ঘটে, এটা অবায়ুজীবী জীবকোষে ঘটে, অবায়ুজীবী জীবকোষে ঘটে। এখানে উৎপাদিত এটিপির পরিমাণ বেশি, তাই তো? 686 কিলো ক্যালোরি এটিপি তৈরি হয়, শক্তি উৎপন্ন হচ্ছে। আর অবাত শ্বসনে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তো এইভাবে আরো বেশ কয়েকটা পার্থক্য তোমাদের বইতে রয়েছে, পার্থক্যগুলো মনে রাখবে। 2 নম্বরের কোশ্চেনে কিন্তু পার্থক্যগুলো আসার চান্স অনেক বেশি। তাই বলছে শ্বসনে শক্তির মুক্তি ও রূপান্তর ঘটে, ব্যাখ্যা করো। শ্বসনে কি হচ্ছে? শ্বসনে শক্তির মুক্তিই তো ঘটছে, তাই না? এই যে খাবার ভেঙে অক্সিজেন কি বানালো, এটিপি বানালো, তো এটিপিকে আমরা স্টোর করে রেখে দিয়েছি। হ্যাঁ, এটিপি আমাদের মধ্যে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। তো তুমি একবার খাবার খেলে কি সারা জীবনের জন্য শক্তি এনার্জি স্টোর হয়ে গেল? তা তো না। আমাদের খাবার খেয়েছি, আবার পরের বেলাতেই খাবার খেতে হবে। কেন? কারণ খাবার যে এটিপিটা বানিয়েছে আমাদের মধ্যে, সেই এটিপিটা আমরা ক্রমাগত লস করে চলেছি। এই যে ধরো আমি তোমাদের পড়াচ্ছি, আমি কথা বলছি, আমার এনার্জি লস হচ্ছে, আমার মধ্যে থাকা যে স্টোর হওয়া এটিপি গুলো, সেই এটিপি গুলো কি করছে, ভাঙছে। যত এটিপি ভাঙবে সেই এনার্জি গুলো কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, মানে শক্তিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, শক্তির মুক্তি ঘটছে। এবার শক্তির মুক্তি কিভাবে ঘটতে পারে? এক, তাপ শক্তিতে মুক্তি ঘটতে পারে। তারপরে এই যে আমরা কাজ করছি, এইভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ধরো আমি একটা ভারী বস্তু তুলে হাঁটছি, আমার এনার্জি লস হচ্ছে, এটিপি ভাঙছে, তাহলে ওটা একটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হলো। তো এইভাবে শ্বসন প্রক্রিয়ায় খাদ্য থেকে যে শক্তি আমরা তৈরি করছি, আমাদের কোষে যে এটিপি তৈরি হচ্ছে, সেই এটিপি আবার কনভার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকম শক্তিতে, এবং তার মানে শক্তির রূপান্তর ঘটছে। ঠিক আছে, তো এটা নিজেরা লিখে নেবে যেটা আমি বললাম। আচ্ছা চলো, দহন আর শ্বসনের পার্থক্য। দহন কি? আশেপাশে বস্তু বা কাগজপত্র কাঠকুটো পড়ে রয়েছে, তুমি ওখানে আগুন জ্বালিয়ে দিলে, এটা হচ্ছে দহন। তো দহনেও কিন্তু অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না। ঠিক আছে, অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না। তো পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, তুমি ওই জন্য ওখানে আগুন জ্বালালে ওটা দপ করে জ্বলে ওঠে। তো যেখানে অক্সিজেন নেই সেখানে কিন্তু আগুন জ্বলবে না। তো দহন হচ্ছে এক ধরনের ভৌত প্রক্রিয়া, আমাদের জীবদেহের কোনো প্রক্রিয়া না। শ্বসন আমাদের দেহের মধ্যে ঘটছে, তাহলে দুটোতেই অক্সিজেন দরকার, কিন্তু শ্বসন কি হচ্ছে, জীবদেহে ঘটে, দহন একটা ভৌত প্রক্রিয়া। তাহলে এটা ওটা ভৌত বা অজৈব প্রক্রিয়া, এটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। শ্বসনের ক্ষেত্রে কি তৈরি হয়? শ্বসনের ক্ষেত্রে খুব অল্প তাপ শক্তির তৈরি হয়, আর ও দহনে প্রচুর তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, শ্বসনের শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে,
মানে আমি এখন খাবার খেয়েছি এক্ষুনি আমার শক্তি শেষ হয়ে যাবে, তা তো হতে পারে না। তো আমার শক্তিটা ধীরে 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 ক্ষয় হবে এবং বেশ খানিকটা সময় লাগবে। দহনে সরাসরি শক্তির মুক্তি ঘটে যায়। তো এরকম বেশ কিছু পার্থক্য কিন্তু রয়েছে, এই পার্থক্যগুলো তোমাদের বইতে দেওয়াই আছে। ধূমপানের ফলে সৃষ্ট দুটো রোগের নাম লিখে দিয়েছি অলরেডি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, এগুলো ঠিক আছে। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? প্রশ্নটা অলরেডি বলে দিয়েছি। 3টে বিজ্ঞানীর নাম, এমডেন, মেয়ারহফ আর পার্নেস। এই 3জন বিজ্ঞানীর নাম অনুসারে 3জন বিজ্ঞানী গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কার করেন, তাই তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয়। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয়। क्लियर? चलिए नेक्स्ट क्वेश्चन पे। अरे क्वेश्चन इधर ही खत्म हो जा रहा है। ओके আচ্ছা 3টে স্লাইড এক্সট্রা না, এখানে লাস্ট একটা কোশ্চেন আছে, উদ্ভিদ কোন কোন অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায়? এই 3টে স্লাইড ডিলিট করে দিই, এক্সট্রা। চলো, উদ্ভিদ কোন কোন অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায়? তাহলে উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালাচ্ছে? এক্ষুনি আমরা দেখলাম 3টে অঙ্গ রয়েছে, একটা পত্ররন্ধ্র, তাই না, আর একটা হচ্ছে লেন্টিসেল, আর একটা হচ্ছে শ্বাসমূল। এই 3টে অংশের সাহায্যে মানে অঙ্গের সাহায্যে শ্বাসকার্য চালাতে পারে। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্ব দিয়ে কিন্তু প্রত্যেকে পড়বে। আশা করি সেশনটা তোমাদের কাছে ভীষণ হেল্পফুল ছিল, কারণ এখানে কমপ্লিট কনসেপ্ট তার সাথে তো প্রশ্ন তোমাদের করিয়েই দিলাম। তো এটা খুব ভালো করে প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করবে। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা সিরিজ আসবে। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা এখান থেকে কতটা হেল্পফুল হয়েছো। আর অবশ্যই প্রত্যেককে বলবো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু হেল্পফুল হয়। তো চলো এভাবেই আমরা আসতে থাকবো, তোমাদের কাছে প্রত্যেকটা চ্যাপ্টার আসতে থাকবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।